স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লাগাতার আন্দোলন থেকে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে আজ নগর ভবনের সামনে নেই ইশরাক সমর্থকরা। তারা অবস্থান নিয়েছেন মৎস্য ভবন এলাকায়। বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন। আন্দোলনে যোগ দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন। ইশরাককে মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে রিটের ওপর আজকের শুনানিকে কেন্দ্র করেই আন্দোলনকারীরা মৎস্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। হাইকোর্টের রায় না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। মৎস্য ভবনের পাশে শিল্পকলা একাডেমির রাস্তাটি ব্যবহার করায় সৃষ্টি হয়েছে যানজটের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লাগাতার আন্দোলন থেকে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, ইশরাক সমর্থকদের কর্মসূচির সবশেষ কি তথ্য আছে জানাবেন। আন্দোলন যে উৎসবে পরিণত হতে পারে সেখানে বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং ইশরাকের সমর্থকরা সেটি প্রমাণ করে দিয়েছেন। আমরা দেখেছি গত 5ই আগস্টের পর ঠিক এইবার যে সে আন্দোলন সে উৎসবে পরিণত হয়েছে ঠিক মৎস্য ভবন এলাকাতে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে সে আন্দোলনটি মৎস্য ভবন এবং শিল্পকলা রাস্তা শুরু হলেও সেটি ক্রমান্বয়ে মৎস্য ভবন যে চৌরাস্তা সেটি একেবারেই দখল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে দুপুর নাগাদ যে রায়টি হবে সেটি পর্যন্ত অপেক্ষা করছেন এবং তারা প্রত্যাশা করছেন তাদের পক্ষে সে রায়টি আসবে এবং তাদের যে প্রিয় নেতা ইশরাক হোসেন তারা সেটি মেয়র হিসেবে দেখতে পাবেন। আমরা দেখছি যে এই সকাল 9টার পর থেকেই আন্দোলনকারীরা মৎস্য ভবন এলাকায় জড়ো হচ্ছেন, যেটি গত 6 দিন ধরে, মানে আজকে 7ম দিন তাদের আন্দোলন চলছে। তারা প্রতিদিন যেখানে নগর ভবনের সামনে অবস্থান করছিলেন সেই জায়গাটি পরিবর্তন করে তাদের মৎস্য ভবনে এসছেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে আসলে আজকের যে কোর্টের রায়টি হবে সেটি হয়তো তাদের যে অবস্থান কর্মসূচি সেটি হয়তো কিছুটা প্রভাব পড়তে পারে, সেই কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা এখানে বেশ কয়েকজন নেতা বলছিলেন, তারা অভিযোগ করছিলেন আসলে সরকার এবং সরকারের কয়েকজন উপদেষ্টা তাদের যে প্রিয় নেতা মেয়রকে মেয়র হিসেবে দেখার জন্য বিরোধিতা করছেন, এই জন্য তাদের সমালোচনা করছিলেন। আপনি জানিয়ে রাখি যে 2001 সালে 2020 সালে আমি আবার জানিয়ে রাখি যে মেয়র হিসেবে যখন নির্বাচনে অংশ নিয়েছিলেন ইশরাক হোসেন, সেখানে তাকে করা হয় সেটা 2020 সালে উনি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সেই নির্বাচনে যে ভোটে কারচুপি হয়েছিল সে অভিযোগ করে তিনি একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে কিন্তু ঢাকার প্রথম জজ এবং আদালত এবং নির্বাচনী ট্রাইব্যুনাল তার পক্ষে রায়টি দিয়েছিলেন এবং তারপর থেকে আমরা জানি যে 27শে এপ্রিল নির্বাচন কমিশন তার পক্ষে একটি গেজেটও প্রকাশ করেছিলেন। তারপর মামুনুর রশিদ নামে একজন আইনজীবী তার সেই পক্ষে রিটের পক্ষে তিনি একটি রিট করেন যেন তিনি শপথ নিতে না পারেন। তারপর থেকে আসলে আমরা দেখছি গত 7 দিন ধরে আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। এখানকার যত আন্দোলনকারী তারা কিন্তু সেই কোর্টের দিকে তাকিয়ে আছেন, আদালতের দিকে তাকিয়ে আছেন যে কখন সেই রায়টি হবে এবং তারা বলছেন যে তাদের পক্ষে সে রায়টি যাবে এবং তারা তারপর এখান থেকে হয়তো তারা মিছিল সহকারে তারা নগর ভবনের সামনে যাবেন এবং অবস্থান কর্মসূচি শেষ করবেন, এমনটি আমাদেরকে বলেছেন। কৌরি, আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ধন্যবাদ বিজন আপনাকে। মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে হাইকোর্টের আদেশ হবে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, রিটের আদেশের বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। 2020 2,36,000 ভোটার ঢাকা দক্ষিণের নগরপিতা হিসেবে কিন্তু ইশরাক হোসেনকে তাদের সমর্থন জানিয়েছিলেন এবং 5 বছর পরে এসে সেই 2,36,000 ভোটারের ভোটের সুফল ইশরাক হোসেন পাবেন কি না তা কিন্তু 12:30 নাগাদ উচ্চ আদালত জানাবে এবং এর মধ্য দিয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তের পর আমরাও জানতে পারবো যে কতদিনের জন্য মেয়র হচ্ছেন ইশরাক কিংবা মেয়র আদৌ ঘোষণা করা হবে কিনা। এই বিষয়গুলো নিয়ে এরই মধ্যে কিন্তু রিটকারীর আইনজীবী রাষ্ট্রপক্ষ এবং ইশরাক হোসেনের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক আদালতে পেশ করেছেন। আজকে 12:30টার পর আবারও হয়তো এই বিষয়ে শুনানি হবে, কারণ গতকাল কিন্তু অতিরিক্ত সময় পর্যন্ত উচ্চ আদালত এই বিষয়টি শুনেছেন। কিছুদিন ধরেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তপ্ত এই বিষয়টি নিয়ে এবং সেই ধারাবাহিকতায় আজকে হাইকোর্টের সিদ্ধান্তের মধ্য দিয়েই কিন্তু আসলে জানা যাবে যে চূড়ান্ত পরিণতিতে ইশরাক মেয়র হচ্ছেন কিনা ঢাকা দক্ষিণের। যদিও 2020-এর সেই ফলাফলের পর কিন্তু 2020-এর 3 মার্চ তিনি ফলাফল বাতিল চান এবং পরবর্তীতে তাকে প্রকৃত বিজয় ঘোষণা করার জন্য ওই আবেদনের সংশোধনী তিনি দেন এবং সেই বেসলাইন প্রেয়ার চেঞ্জ করা যায় কিনা সে নিয়েও কিন্তু বিতর্ক হয়েছে গতকাল হাইকোর্টে। অতএব সবশেষ আজকেই চূড়ান্তভাবে জানা যাবে যে নির্বাচন কমিশন
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে যে গেজেটটি প্রকাশ করেছে সেই গেজেটটি বৈধ কি অবৈধ সে বিষয়ে উচ্চ আদালতের চূড়ান্ত মূল্যায়ন জানা যাবে এবং জানানোর সাথে সাথেই কিন্তু আমরা আপনার মাধ্যমে পরবর্তী সময় দর্শককে জানিয়ে দেব, কারণ পুরো দেশবাসী তাকিয়ে রয়েছে বিএনপি নেতা ইশরাকের বিষয়ে উচ্চ আদালত কী সিদ্ধান্ত দেয়। তো এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে কৌরি আপনার কাছে। ধন্যবাদ মিজান আপনাকে। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতকাল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয় দলটির পক্ষ থেকে। এনসিপি বলছে, ঢাকা দক্ষিণের মেয়র পদে ইশরাক হোসেনকে ঘিরে সৃষ্ট সংকট স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে দূর হবে। দলের নেতারা জানান, বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছে না এনসিপি। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি। সেখানে আছেন সহকর্মী নূপুর মাহমুদ, যুক্ত হব তার সাথে। নূপুর, এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা উপস্থিত রয়েছেন কর্মসূচিতে এবং কি বলছেন তারা জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু সকাল 12টার পর থেকে এনসিপির নেতারা এসেছেন নির্বাচন কমিশনের সামনে। নির্বাচন কমিশনের পুনর্গঠনের বিষয়ে দাবি জানিয়ে তারা আজকে বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি আমার পেছনেই কিন্তু বিক্ষোভটি চলছে এবং বিক্ষোভে নেতারা কথা বলছেন এবং তারা কিন্তু বারবার বলছেন যে তাদের যে দাবি, একটাই দাবি, তারা হচ্ছে যে বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে যে নির্বাচন কমিশন গঠন হয় সেই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে আবার নতুন করে নির্বাচন কমিশন গঠন করে আবার স্থানীয় সরকার নির্বাচন আগে যেন দেওয়া হয়, এমনটি তারা কিন্তু দাবি করছেন। কারণ তারা এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছেন না এবং তারা মনে করছেন যে এই নির্বাচন অবৈধ সরকারের আমলে আইন অনুযায়ী এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। আর তার জন্যই শুধুমাত্র তারা এই নির্বাচন কমিশনের উপর তারা ভরসা রাখতে পারছেন না, এমনটি কিন্তু তারা এই আন্দোলনরত যে নির্বাচন কমিশনের সামনে যে নেতারা এসেছেন বিক্ষোভ করছেন, তারা কিন্তু বারবারই এই বিষয়গুলো তুলে ধরছেন। তারা কিন্তু বলছেন নতুন করে ঢেলে সাজাতে হবে নির্বাচন কমিশন, না হলে কিন্তু বারবারই প্রশ্নবিদ্ধ হবে। বিগত ফ্যাসিবাদের আমলে যে ধরনের নির্বাচন হয়েছিল, নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল, সেগুলো যেমন প্রশ্নবিদ্ধ হয়েছিল, ঠিক তেমনই যদি সামনে যে নির্বাচনগুলো হবে সেগুলো যদি আবারও হয় তাহলে আবারও কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে বলে তারা মনে করছেন। এমনটাই বলছেন কিন্তু যে সকল নেতারা এসেছেন তারা এসেছেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নেতা এসেছেন, তবে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু এখন পর্যন্ত আসেনি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় আপনাকে যদি জানিয়ে রাখি, আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু সকাল 10টার পরে আজকে নির্বাচন কমিশনের একটি পঞ্চম কমিশন নির্বাচন কমিশন সভা বসেছেন এবং আসলে এখানে বেশ কিছু বিষয় নিয়েই কিন্তু নীতি নির্ধারণ নিয়েই কিন্তু আজকে কমিশন সভায় তাদের যে সিদ্ধান্ত হবে সেটি কিন্তু আমরা জানতে পারবো। বিষয়কে বেশ কিছু বিষয় খসড়া অনুমোদন করা হয়েছে, সে বিষয়গুলোকে কিন্তু আজকে চূড়ান্তভাবে অনুমোদন করা হবে, এমনটি কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সেই সাথে এখনো দেখার বিষয় আসলে এনসিপি নেতারা কতক্ষণ থাকবে নির্বাচন কমিশন ভবনের সামনে আর তাদের যে দাবিগুলো পূরণ হবে কিনা সেটিও কিন্তু দেখার বিষয়। পরবর্তীতে আপনার সাথে আমরা যুক্ত হয়ে কিন্তু আমরা আবারও জানিয়ে দিব যে আসলে এনসিপি নেতারা যে দাবি করছেন সেটা আসলে নির্বাচন কমিশন কিভাবে নিচ্ছেন। আর নির্বাচন কমিশন ইতিমধ্যেই হয়তো বা কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো যে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছে। একেতে হচ্ছে নির্বাচন কমিশন সভা নিয়ে কথা বলবে, দুইতে হচ্ছে এনসিপির যে আন্দোলন বা বিক্ষোভ করছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তুলে ধরবে। তো সেই অপেক্ষায় আমরা থাকলাম। ধন্যবাদ নূপুর আপনাকে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।